আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইনুস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতে, তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা, স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইনুস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না। এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি। এ কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল।
এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন, যে তিনি আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। তো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘেরা যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো, যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে, যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে একটু খবর নিয়ে জানলাম। বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল, সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা
কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তি সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বাংলাদেশে রজার খলিল বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিতর্ক আর আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে টেকনোক্রেট কোটায় বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ইনিশিয়েটর হিসেবে এই খলিলুর রহমানের নাম ছিল আলোচনায়। এমনকি খোদ বিএনপির শীর্ষ নেতারাই তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেখান থেকে তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক থেকে খলিলুর রহমান ধীরে ধীরে হয়ে যান বিএনপির লোক, যার কারণে মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন নিজের ইচ্ছায় তিনি মন্ত্রী হননি, তবে নিজের ইচ্ছায় মন্ত্রী না হলেও এখন নিজের ইচ্ছে মাফিক মন্ত্রিত্ব পদমর্যাদা বজায় রেখে দীর্ঘ ছুটিতে যেতে চান। গণমাধ্যমের খবর হলো খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের তাতে সায়ও আছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর কূটনৈতিক মহলে শুধু বিস্ময় নয়, কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, খলিলুর রহমানকে কেন ছুটিতে যেতে হবে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ এবং নজির দুটোই আছে। তাহলে কি এটি খলিলুর রহমানের নির্বাচনী প্রচারের জন্য স্ট্যান্ডবাজি, নাকি বিএনপিকে চাপে ফেলার কূটকৌশল? আবার মন্ত্রীদের এমন দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নজির নেই বলে সেজন্য এ সংক্রান্ত দুটি আইনে কোনো বিধানও নেই। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত হলে কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে 1 বছরের ছুটি সরকার মঞ্জুর করবে, তার জন্য কি সরকার নতুন করে আইন করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আরও প্রশ্ন আছে যে বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কোন চাপে পড়ে খলিলুর রহমানের এমন নজিরবিহীন আবদার পূরণ করতে চান, যেমনটি তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর খোদ বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছিল। আবার বিএনপিতে বেশি অভিজ্ঞ ও ঝানু পররাষ্ট্র বিশেষজ্ঞ থাকার পরও কেন খলিলুর রহমানের চাওয়া বিএনপিকে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে? জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব আর আন্তর্জাতিক চাপে গত বছর এপ্রিলে রাখাইন মানবিক করিডোর নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য এই রাখাইন করিডোর তখন সেনাবাহিনীর বিরোধিতার কারণে দেওয়া সম্ভব হয়নি ইউনূসের সরকারের পক্ষে। তখন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই করিডোর দিলে বাংলাদেশ আঞ্চলিক ভূ রাজনীতিতে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ত। আর এই করিডোর দেওয়ার পেছনে যার বিরুদ্ধে তখন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মে মাসের শুরুতে সেনাবাহিনীর দরবার হলে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছিলেন এই ধরনের করিডোর দেয়া হবে না। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বক্তব্য দেওয়া শুরু করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছিলেন। খলিলুর রহমান অবশ্য বিএনপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বলতে হবে। 2025 সালের 24 মে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবেও খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। ওই লিখিত দাবিতে খলিলুর রহমান ছাড়াও 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিল দলটি। কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই দেখা গিয়েছিল খলিলুর রহমানের কারিশমা, দৃশ্যপটের চরম নাটকীয় পরিবর্তন ঘটেছিল। 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে খলিলুর রহমান ছিলেন সরকার পক্ষের স্পোকসম্যান। এমনকি মাত্র 20 দিন আগে যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত দাবি নিয়ে গিয়েছিলেন, তিনি 13 জুন লন্ডনে খলিলুর রহমানের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৈঠক করেছিলেন। খলিলুর রহমানের এমন কারিশমা নিয়ে বিস্ময়ের ঘোর আরো বেশি হয় যখন 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তখন টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান হয়ে যান বিএনপির পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী।
তারেক রহমানের এমন সিদ্ধান্তে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যের মতো বিএনপির অনেক সিনিয়র নেতারাও দ্বন্দ্বে পড়ে যান, বিস্মিত হন। দায়িত্ব নিয়ে খলিলুর রহমান পাল্টা মন্তব্য ছুড়ে দেন, তিনি তো নিজের ইচ্ছে মন্ত্রী হননি। তার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল, তাহলে কার ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন? বিশেষ করে অতীতে কখনোই কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা সরাসরি কোনো নির্বাচিত সরকারের মন্ত্রী হননি। সেখানে বিএনপি একসময় যার পদত্যাগ চেয়েছিল, যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ এনেছিল, তাকে কেন তারেক রহমান নিজের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব দিলেন? তবে আড়ালে আবডালে তখন আলোচনা ছিল, পশ্চিমা যে দেশটির চাপে রাখাইন করিডোর দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশটির চাপই শেষ পর্যন্ত তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা হয় খলিলুর রহমানের। পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইউনূসের আমলে যার সাথে অলিখিত দ্বন্দ্ব ছিল, সেই তৌহিদ হোসেন থেকে খলিলুর রহমান ছিনিয়ে নেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করার এখতিয়ার। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যবিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী প্রতি বছর অঞ্চলভিত্তিক পালাক্রম অনুসরণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। ২০২৬ সালে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদটি নির্ধারিত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এই পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ আমলে। ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ৮১তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়া ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ধীরে জননীতি গ্রহণ করেছিল। গত বছরের ৯ অক্টোবর তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সাইপ্রাস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশী। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, নতুন সরকার পররাষ্ট্র কৌশলের পক্ষে প্রচারের চেয়ে খলিলুর রহমান গত কয়েক মাসে নিজের প্রচারেই বেশি ব্যস্ত ছিলেন। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। কারণ পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকের একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। এই বিষয়টি কূটনৈতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর উল্লেখযোগ্য। মরিশাস যাওয়ার পথে যাত্রা বিরতি দিয়ে তিনি নিউ দিল্লিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর করেন। সেখানে তিনি এপ্রিল মাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরের সম্মেলনে যোগ দেন। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিং সফরের সময় খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, খলিলুর রহমানের এই দুটি সফরের পর জটিলতা কমার চেয়ে উল্টো আরও বেড়েছে। মে মাসে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সময় একটা বড় অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারের জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। ১৩ মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে বক্তব্য দেন। এই সময় তিনি লিখিত বক্তব্যে তার ৬টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরে নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তখন অনেকের ধারণা ছিল, পূর্ণ সভাপতি বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিবেন।
কিন্তু টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13ই মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তিনি আরো বলেন পদত্যাগে একমাত্র বিকল্প নাই, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে খলিলুর রহমানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে 1 বছরের ছুটির প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। দর্শক, খলিলুর রহমান একদিকে নিজের প্রচারে বলছেন তিনি পূর্ণকালীন সভাপতি হতে চান, আবার বলছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ইচ্ছে নেই, বরং নজিরবিহীনভাবে নিজের মতো করে ছুটিতে যেতে চান। আর সেটি তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার বরাত দিয়ে। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ তাকে ছাড়তেই হবে? ইতিহাস বলছে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই পদে থাকার নজির আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি ছিলেন মালদ্বীপের আবদুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সমানতালে পালন করেছিলেন। তাহলে খলিলুর রহমান কেন বলছেন পূর্ণকালীন সভাপতি হবেন কিংবা তিনি 1 বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ছুটিতে যাবেন? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা সাবেক এক কূটনৈতিক বলছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি মূলত পূর্ণকালীন। সদস্য রাষ্ট্রগুলো সবসময় একজন পূর্ণকালীন সভাপতি আশা করে। এই পদের জন্য সাধারণত বিভিন্ন দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীদের বেশি মনোনীত করা হয়ে থাকে। তবে রানিং বা দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হলে কেউ সভাপতি হতে পারবেন না। জাতিসংঘের সংবিধানে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সঙ্গে দুটি দায়িত্বই সমানভাবে পালন করেছিলেন, যদিও তাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই কাটাতে হয়েছিল। সাবেক কূটনীতিকরা বলছেন খলিলুর রহমান এটাকে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছেন, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী তিনি বেশ শক্ত প্রতিপক্ষ। মার্কিন লবি বিরুদ্ধ পক্ষগুলো ভোট সাইপ্রাসের ওই প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্যই খলিলুর রহমান পূর্ণকালীন সভাপতি কিংবা ছুটিতে যাওয়ার গল্প তুলে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশে নজির এমনকি প্রত্যক্ষ কোনো বিধান না থাকা সত্ত্বেও কেন নির্বাচিত হলে খলিলুর রহমানকে ছুটি দিতে চান তারেক রহমান? বাংলাদেশের মন্ত্রীদের সুযোগ সুবিধা, বেতন ভাতা এবং অন্যান্য প্রাধিকার মূলত 1973 সালের 4 নম্বর আইন বা দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1973 দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই আইনটিতে মন্ত্রীদের জন্য কোনো সুনির্দিষ্ট ছুটির বিধান বা অর্জিত ছুটির হিসাব রাখার কোনো আইনি কাঠামো রাখা হয়নি। আবার বেসামরিক প্রশাসনের সাধারণ সরকারি কর্মচারীদের ছুটি মূলত পরিচালিত হয় প্রেসক্রাইবড লিভ রুলস 1959 দ্বারা। এই বিধিমালার 3 নম্বর ধারা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা অর্জিত ছুটির জন্য আবেদন করতে পারেন, যা সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিপত্র অনুযায়ী মঞ্জুর করা হয়। কিন্তু একজন মন্ত্রী যেহেতু কোনো সিভিল সার্ভিসের অংশ নন, তাই তিনি এই নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর অধীনে ছুটির আবেদন করতে পারেন না। আবার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 এবং অনুচ্ছেদ 55-56 অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপর ন্যস্ত থাকে। যদি কোনো মন্ত্রী শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কোনো অতি জরুরি কারণে দায়িত্ব পালনে সাময়িকভাবে
অক্ষম হন, তবে আইনিভাবে তিনি সিভিল সার্ভিসের মতো ছুটি নেন না, বরং তিনি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার অনুপস্থিতির সময়কালে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কোনো ক্যাবিনেট মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেন অথবা নিজের অধীনে ফিরিয়ে নেন। রাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একটি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন সাবেক সচিব বলেছেন, খলিলুর রহমানের 1 বছরের যে ছুটির কথা বলা হয়েছে সেটি শুধু নজিরবিহীনই নয়, ভবিষ্যতে এ নিয়ে ঝামেলা এড়ানোর জন্য বিধি চেঞ্জ করতে হবে, কারণ তার ছুটিতে যাওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি হবে তা পরিষ্কার নয়। যেমন ধরুন, তিনি নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে যান, সেক্ষেত্রে তিনি কি দেশের সরকারি বাসা রাখতে পারবেন? যদি মাঝে মাঝে দেশে আসেন, তাহলে কি তিনি মন্ত্রীর সুবিধাগুলো তখন ভোগ করতে পারবেন? এসব প্রশ্নের উত্তর আপাতত কোনো বিধিতে নেই। যদি খলিলুর রহমানের বক্তব্য সঠিক হয় যে তারেক রহমান তাকে ছুটিতে দেওয়ার কথা বলেছেন, তাহলে প্রশ্ন হলো, বিএনপি কেন খলিলুর রহমানকে ছাড়তে চাইছে না কিংবা ছাড়তে পারছে না? খলিলুর রহমান যেভাবে চাইছেন সেটি কেন তারেক রহমানকে মেনে নিতে হচ্ছে? খলিলুর রহমানের করা বাণিজ্য চুক্তি বিএনপিকে অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার পর এই প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা প্রশ্ন রেখেছেন, 1981 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতো ঝানু কূটনীতিক বিএনপির ভান্ডারে থাকার পরও কেন বিএনপিকে খলিলুর রহমানের কথাই শুনতে হচ্ছে? বিএনপির একটি সূত্র বলছে, যে চাপে বিএনপি শত্রু থেকে রাতারাতি খলিলুর রহমান বিএনপির কাছে মধ্যস্থতাকারী হয়ে গিয়েছিল, সে একই চাপে খলিলুর রহমান সবাইকে অবাক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। এখন খলিলুর রহমানকে ছুটি দিতে তারেক রহমান প্রয়োজনে নতুন করে আইনও করতে পারেন। তাতে রজার খলিল বিতর্ক বাংলাদেশে নতুন মাত্রা পাবে, কিন্তু পর্দার আড়ালের এই শক্তির চাওয়াকে দমানো যাবে না। দর্শক, দায়িত্ব গ্রহণের অল্প কিছুদিনের মাথায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পক্ষ থেকে উত্থাপিত একটি নজিরবিহীন ছুটির আবেদন বাংলাদেশের রজার খলিল বিতর্ককে সম্পূর্ণ এক নতুন মাত্রা দিয়েছে। প্রজাতন্ত্রের একটি শীর্ষ রাজনৈতিক ও সাংবিধানিক পদে আসীন ব্যক্তির এভাবে ছুটির আবেদন করা এবং তা নিয়ে সরকারের ভিতরে তৈরি হওয়া চাপা অস্বস্তি বাংলাদেশের প্রশাসনিক ও আইনি কাঠামোকে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 28শে আগস্ট মঞ্চ 71 থেকে আমাদেরকে আটক করা হলো, কারাগারে থাকতে হলো 3 মাস। তার আগে এই ধরনের বট বাহিনী কিংবা 71কে যারা ধারণ করে না, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কারো কারো মাধ্যমে নানান ধরনের কন্টেন্ট আমাকে নিয়ে তৈরি হচ্ছিল। অ্যারেস্ট করা হোক, জেলে নেওয়া হোক, উচিত শিক্ষা দেওয়া হোক। শিক্ষা তো দিতে চেয়েছে, কিন্তু আমরা কি দমে গেছি? 71 ইস্যুতে আমাদের অস্তিত্বের পরিচয়, মুক্তিযুদ্ধের ইস্যুতে আমরা কি দমে গেছি? আমরা কি সরে এসেছি সত্য থেকে এক বিন্দু? দমিনি। এবং নতুন করে আবার শুরু হয়েছে। এবং আপনি বলছেন যে কলিজায় হাত পড়েছে। হ্যাঁ, হাত তো পড়ারই কথা। যেভাবে সত্য উদ্ঘাটিত হচ্ছে, শুধু আমার পক্ষ থেকে নয়, আমরাও তো আরো অনেকেই, আপনিও কথা বলছেন, আরো অনেকে কথা বলছে, তাই না? তা বিষয়টা হচ্ছে যে আমরা তো ক্ষুদ্র মানুষ। আমরা তো ক্ষুদ্র মানুষ। 24-এর 5 আগস্টের পরই সেপ্টেম্বরের দিকে অথবা আগস্টের শেষের দিকে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমিতি এবং অর্থনীতির অধ্যাপক জেফ্রি স্যাক্স, তিনি তো বিশাল একটি আর্টিকেল লিখেছিলেন, মানে ওই যে 5 আগস্টের অভ্যুত্থানের পরই মাসখানেকের মধ্যে কিভাবে মার্কিন ডিপ স্টেটের টাকা এই আন্দোলনের পিছনে খরচ হয়েছে, তারা কিভাবে টাকা পেয়েছে, মার্কিন ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল। এবং সেখান থেকে আপনি দেখুন যে পর্যায়ক্রমে তো নানান জনে নানান ধরনের তথ্যপত্র হাজির করছে। আমরা দেখলাম যে এই যে সাবেক ছাত্র সমন্বয়ক বা তাদের যে দল এনসিপির ভাবগুরু ফরহাদ মজহার, তিনি তো বললেন যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছিল, যুক্তরাষ্ট্রই এখনো ক্ষমতায়। তার মানে কি বিএনপি ক্ষমতায় নেই? বিএনপি নামে মাত্র সরকারে রয়েছে, সরকার যুক্তরাষ্ট্র চালাচ্ছে। খুব স্বাভাবিক। আমি এর ব্যাখ্যাটি আসছি। পরবর্তীতে আবার কি দেখলাম, এই যে আপনার সঙ্গে যেদিন কথা বলছি 25শে মে সোমবার,
সেদিনই যমুনা টেলিভিশন থেকে একটি সাক্ষাৎকার নেওয়া হলো সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের। তিনিও তো বলছেন যে ডিপ স্টেট পৃথিবীর যেকোনো এই ধরনের রেজিম চেঞ্জের ঘটনা অথবা এই ধরনের আন্দোলনে ডিপ স্টেট কাজ করে। তো ডিপ স্টেট কাজ করে যদিও স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলটা কিভাবে কাজ করা হয়েছিল? এইগুলো মানুষ নিচ্ছিল না। যখন এই তরুণদের একটি অংশ মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে একটা আন্দোলন শুরু করলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা কোটা বিরোধী আন্দোলনের নামে একটা সো কল্ড বৈষম্য বিরোধী আন্দোলন করা হলো। তার মাধ্যমে এক দফা আন্দোলন। তখন এই আওয়ামী যারা সমর্থক ছিলেন তাদেরই একটা অংশ তাদেরকে সমর্থন দিল, এই তরুণদের সমর্থন দিল। আর এরাই তো প্রকৃতিবীর। এরা মুক্তিযুদ্ধকে ধারণ করছে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধ শক্তি কারা ছিল? রাজাকার, আলবদর, আল শামস কিংবা এই আহ মতাদর্শে যারা বিশ্বাসী, অথবা বিএনপি অর্ধেকটা মুক্তিযুদ্ধপন্থী, অর্ধেকটা আবার তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো কোনো ক্ষেত্রে ছায়া দেখা যায়। তো যাই হোক, আওয়ামী লীগের সম্মিলিত রূপ ছিল বিরোধী দল ছিলেন যারা ছিল, তাদের অবস্থানটা ছিল ওই জায়গাটাতে। বিএনপি আমি ওইভাবে না। তাহলে কি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে যারা মনে প্রাণে ধারণ করে তাহলে এই তরুণরাই আবার আওয়ামী লীগ অপকর্মের বিরুদ্ধে কথা বলছে, নির্বাচন ব্যবস্থা যে ভেঙে ফেলা হয়েছে সেটির বিরুদ্ধে কথা বলছে। জনসমর্থনটি পেল। এই জনসমর্থন না পেলে, এই আন্দোলনে অসংখ্য মানুষ না নামলে তো আর এই আন্দোলনটি সফল হতো না। এই যে সো কল্ড বিপ্লব, আমি আবার এই শব্দটা বেশি বেশি বলতে চাই। তারা তো বিপ্লব বলে, এটি অবশ্যই সো কল্ড বিপ্লব। তখন বিপ্লব কি? তারা কি এমন বিপ্লব করেছে? তারা শ্রমিক শ্রেণীর মুক্তির কথা বলেছে, কৃষক শ্রেণীর মুক্তির কথা বলেছে, মেহনতি মানুষের মুক্তির কথা বলেছে, বা তাদের মুক্তির জন্য কোনো কাজ করেছে? শেখ হাসিনা সরকারের বিদায়ের পরেও করেনি তো। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে মানুষকে হিপনোটাইজ করে ফেলা হলো। মানুষ তাদেরকে সমর্থন দিল। কিন্তু ৫ আগস্টের দুপুরের পর থেকে মানুষ অনুধাবন করা শুরু করলো যে তারা কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এবং এই যে তৌহিদ হোসেন সাহেব সর্বশেষ পর্যায়ে বললেন যে ডিপ স্টেটে খেলা থাকতেই পারে, অবশ্যই ছিল। এবং আওয়ামী লীগ ফেরা নিয়েও তিনি মন্তব্য করেছেন আওয়ামী লীগ ফিরবে, আগামী নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, এই কথাও বলেছেন। এখন কথা হচ্ছে যে রাজাকারদের তো রাজাকার বললে তারা খেপবেই। পাগলকে যেমন পাগল বললে পাগল খেপে খেপা কুত্তা হয়ে ওঠে অথবা খেপে যায়। এরকম আমি যদি চুরি করে থাকি আমাকে চোর বললে তো আমার গায়ে তো বাঁধবে। কিন্তু আমি যদি চুরি না করে থাকি আমার গায়ে তো বাঁধবে না। পাগলে কি বলল না, ছাগলে কি না খাই, বিষয়টা সেরকম। তো অনেকেই ফাঁসি চাইছে, অনেকেই আক্রমণ করছে, অনেকেই মব করবে, অনেকেই জেলে ভুগছে, অনেকেই মামলার কথা বলছে, অ্যারেস্ট করার কথা বলছে। বলুক, বলুক না। আমরা তো সবসময় সত্যটা উচ্চারণ করছি। সেখান থেকে তো থেমে যাব না। তারা যা ইচ্ছা পারলে করবে। এটা তাদের বিষয়। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে কণ্ঠ থামিয়ে দেয়া যাবে। সেলফ কনফিডেন্স এর অভাব এবং মানুষ যখন মানে ওইটুকু বাকি আছে। শুনুন, এই যে এরা যদি এতটাই বিপ্লব করে থাকে, এতটাই বিপ্লবী হয়ে থাকে, মানুষের সেই সমর্থনটি কোথায়? ৬টা আসন পেল কাদের দয়ায়, কাদের ভোটে? জামাতে ইসলামীর উপরে ভর করেই তো। কিন্তু এই নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেছিল যে নির্বাচনে, যে কোনো নির্বাচনে তারা ৩০০ আসনে প্রার্থী দেবে। ৩০০ আসনে প্রার্থী, ৩০টা আসনে প্রার্থী দিয়ে ৬টা আসনে জিতলো জামাতের দয়ায়, জামাতের আনুকূল্যে, জামাতের দয়া দাক্ষিণ্যে। হ্যাঁ, একটাও কি মেম্বার ইলেকশন দাঁড় হওয়ার মতন মানে যোগ্যতা আছে? মাঝে শুধু বলি, এনসিপির কোন সমাবেশ দেখেছেন আপনি এর মধ্যে? এনসিপি একটা একক না 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 না, প্রশ্নই ওঠে না। যাক তো গোপালগঞ্জ, যাক তো এখন কি কোনো প্রোগ্রাম করে আসতে পারে কিনা? ইউনূস সরকারের সময় তারা গোপালগঞ্জ গেল, গোপালগঞ্জ গিয়ে জনসমাবেশ করতে গিয়ে হাওয়া খাওয়ার মুখে সেখানকার এলাকাবাসী বা আওয়ামী সমর্থক যারা ছিল, গোপালগঞ্জবাসী ছিলেন, তাদের ধাওয়া খেয়ে তো অবস্থা খারাপ পর্যায়ে চলে গেল। তখন তারা সমাবেশটি করলো এবং যেই ক্লাসটি হলো, মানে আমরা ওই সময় শুনেছি ৭ থেকে ৮ জন মারা গেছে, মারা তো গেছে আরো অনেক বেশি, সেগুলো তো ডিক্লেয়ার করা হয়নি। যাই হোক, তাদেরকে সব ধরনের সিকিউরিটি তো ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ থেকে শুরু করে সেনা সদস্য পর্যন্ত তাদেরকে প্রোটোকল দিয়েছিল, মানে নিরাপত্তা দিয়েছিল। আর্মড কারের মধ্যে তারা ঢুকে গিয়েছিল না সেই এলাকা ত্যাগ করার জন্য।
প্রশাসনের সার্বিক সহযোগিতা তারা ওইটা করে ফিরতে পেরেছিল। এবার যাক তো, গোপালগঞ্জ যাক। আপনি তো বলছেন সারা বাংলাদেশে তো সমাবেশ কোনো তো দেখিনি আমরা, কিন্তু গোপালগঞ্জে যাক, শুধু করে আসুক। মানে আমার তো আশঙ্কা হয় যে তাদের কি অবস্থা হবে। আমি আশঙ্কার কথা বলছি, আমি তো আর মানে এই যে আওয়ামী লীগের কেউ না। তবে ওই সময় তারা যেই অবস্থার মুখোমুখি হয়েছিল এবং পুলিশ থেকে শুরু করে বিজিবি সেনা সদস্যদের প্রহরায় তারা ব্যাক করতে পেরেছিল। এখন যাক তো কি অবস্থা হয়। এবং আমি আপনাকে বলে রাখি, একে একে তো সব বেরিয়ে আসছে জুলাইতে কি হয়েছে। আমি তো বললাম যে মানুষকে হিপনোটাইজ করে হ্যামিলনের বাঁশিওয়ালার মতন মুক্তিযুদ্ধের ভিত্তিক মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজানো হয়েছিল। মুক্তির মন্দিরের সোপানের তলে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, কিংবা আরো অনেক অনেক ধরনের গান, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, হ্যাঁ, এসব গান বাজানো হয়েছিল। বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এগুলো পরে কি বোঝানো হয়েছিল, কি রূপ ধারণ করেছিল যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। 5 আগস্ট দুপুরের পর থেকে একেবারে চেহারা চেঞ্জ হয়ে গেল, জঙ্গিবাদের বাংলাদেশ হয়ে উঠলো, আইসিসির পতাকা মিছিলের পর মিছিল উঠছে, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারীদেরকে কি পরিমাণ বিদ্বেষ করা হলো, নারীদেরকে ছুঁড়ে ফেলে মারা হলো, এবং আমাদের সর্বোপরি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, বঙ্গবন্ধুর 32 নম্বর ভেঙে ফেলা হলো। এই আসিফ মাহমুদ যখন উপদেষ্টা ছিলেন, ফেসবুকে ডিরেক্ট লিখলেন তিনি যে আজ উল্লাস হবে, বুলডোজার দিয়ে যে সন্ধ্যায় 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো, তার আগে সে স্ট্যাটাস দিচ্ছে। মাহফুজ আলম, এই যে মহাপণ্ডিত মাস্টার মাইন্ড, উনি স্ট্যাটাস দিলেন ওই দিন যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। কি পেয়েছে এরা যে বলেছিল যে একটা পরিবর্তিত বাংলাদেশ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, তার বদলে আমরা কি দেখলাম? কি উপস্থিত হলো আমাদের সামনে? একটা অরাজকতার বাংলাদেশ, মবের বাংলাদেশ, হরিলুট, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, একের পর এক সংবিধান ছুঁড়ে ফেলে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলে। বাকিটা রেখেছি কি এই 18 মাসে? এখনো তাদের সে উদ্ধত্ত চলছে এখনো পর্যন্ত। এবং এই আসিফ মাহমুদ সজীব হয়তো বলেছিল যে আমরা 5 আগস্ট যদি শেখ হাসিনা সরকার বিদায় না নিত, আমরা সশস্ত্র বিপ্লবের অংশ, মানে প্রস্তুতি ছিল আমাদের। সেই সশস্ত্র বিপ্লব করার জন্য যে অস্ত্রের প্রয়োজন ছিল, সেই অস্ত্রগুলো কোথায়? যে 400 থানা লুট হলো, সেই থানার অস্ত্রগুলো কোথায়? কয়টি উদ্ধার হয়েছে? এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত কয়েকদিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারার বা তার উপরে আক্রমণ করার যে প্রতিবাদে তার যে বক্তব্য, সে তো সেদিনও বলল যে সরকার যদি মনে করে যে তারা ভায়োলেন্স করবে, তো ভায়োলেন্স কে কতটা পারে আমরা জুলাইয়ে দেখে দিয়েছি। তার মানে তারা ভায়োলেন্স করেছে, তারা সহিংসতা করেছে, এবং সহিংসতা তারা যা করতে পারে তাদের চেয়ে অন্য কেউ করতে পারে না, এটা তো তারা নিজের মুখে বলেছে। তাহলে জুলাই আসলে কি ছিল? সন্ত্রাসী মানে ঘটনা ছিল, জঙ্গিবাদী ঘটনা ছিল, অথবা জুলাই আন্দোলনের পরে জঙ্গিবাদের তারা পুনর্বাসিত করতে চেয়েছিল, জঙ্গিময় বাংলাদেশে রূপান্তর করতে চেয়েছিল এই বাংলাদেশকে। এগুলো তো সবই তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা বলছি, আমরা তো নতুন কোনো কথা বলছি না। অতএব জুলাই আন্দোলনের পেছনে কারা ছিল, কি ছিল। এবং আরেকটা কথা বলে রাখি, ওই ডিপ স্টেটের খেলা তো ছিল শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে একটা জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতা নিয়ে আসা। তারা অর্ধেকটা সফল হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনটা করুণভাবে ঘটাতে পেরেছে। যেহেতু জনগণের একটা চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে, মানে মুক্তিযুদ্ধের চেতনা বুলিয়ে উড়িয়ে। অর্ধেকটা সফল হয়েছে, বাকি অর্ধেকটা সফল হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বিএনপি কিন্তু এখনো বুঝতে পারছে না যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। ডিপ স্টেট এখনো পর্যন্ত খেলছে, আমি বারবার এই কথাটি বলছি। তারা তাদের খেলাটি সম্পূর্ণ করবে, জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসবে, তারপরে আরো যা যা আছে বাংলাদেশ থেকে শুষে নেওয়া যায়, যা যা ভূ রাজনৈতিক জায়গা থেকে তাদের যে সব এজেন্ডা আছে সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করতে চায়। এবং এই এনসিপি লোকজন, এই যে হাদি, এই ইনকলাব মঞ্চ, তারা কি না বলেছে তারেক রহমানের বিরুদ্ধে, কি সব স্ল্যাং ইউজ করেছে, এরা তারাই। এরা আবার আমাদেরকে শিষ্টাচার দেখাতে আসে, শিষ্টাচার শেখাতে আসে। কি দারুণ নির্মম পরিহাস আমাদের জন্য, তাই না? এই মানুষেরা আমাদেরকে শিষ্টাচার দেখাতে আসে। কি অদ্ভুত বাংলাদেশ। মিয়া ভাই, বাস্তবতা হচ্ছে যে এখন আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হচ্ছে, তাদের জনভিত্তি নেই। জনভিত্তি না থাকলে মানুষ যা করে এখন তারা সেগুলোই করার চেষ্টা করছে। কোনো যৌক্তিক কোনো কথাবার্তা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, বাস্তবতা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং আওয়ামী লীগ ফিরে আসা আতঙ্কে তারা এতটাই আতঙ্কিত, মানে চোখের সর্ষের ফুল দেখছে। আমি জানি না আওয়ামী লীগ কবে আসবে, তাদের পুনর্বাসিত হতে কতক্ষণ লাগবে, বা শেখ হাসিনা কবে ফিরবেন, এগুলো আমি জানি না।
তবে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এই গুঞ্জনেই তাদের এই অবস্থা। আর যদি ফিরে আসে বুঝুন কি অবস্থা হবে, কল্পনা করুন। যদি ফিরে আসার আগে যদি এই অবস্থা হয় তাহলে ফিরে এলে কি হবে? অনেক ধন্যবাদ মুজিবুর পান্না। আমি এই সংক্ষিপ্ত সময়টা আমি চেয়েছিলাম যে এই আলাপটা জারি থাকুক, কারণ সত্য এবং স্পষ্ট কথা বলে আপনি আজকে এদের টার্গেটে পরিণত হয়েছেন। আমি আরেকটা কথা বলে রাখি, সকাল আরেকটা থেকেই কথা বলে রাখি, আরেকটা কথা বলে রাখি, আমি জি, জি। 30 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এইগুলো মানুষের সামনে স্পষ্ট হওয়া দরকার। সব জায়গায় বলছি এবং বলতে হবে। এই লোকজনেরা, এই সো কল্ড বিপ্লবীরা মার্কিন চুক্তির বিরুদ্ধে একটা কথা বলেছে। হামে যে এই যে শত সহস্র শিশু মারা গেল, কোন কথা বলেছে? মার্কিন চুক্তি নিয়ে সংসদে কোনো কথা উত্থাপন করেছে, আলোচনার দাবি জানিয়েছে? বলেনি। হাম নিয়ে কোনো কথা বলেনি। এত সংকট, জ্বালানি সংকট সেটি নিয়ে কথা বলেনি। জ্বালানি চুক্তির আগে যে সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটি হয়েছে, সেটি নিয়ে কোনো কথা বলেছে? বলেনি। প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিয়ে কোনো কথা বলেছে? বলেনি। এইগুলো তো স্পষ্ট সমীকরণ। এই সো কল্ড বিপ্লবীরা এরা কাদের হয়ে কাজ করছে? মার্কিন এজেন্ট বাস্তবায়নের জন্য কতটা পাগল হয়ে গেছে এরা উন্মাদ হয়ে গেছে। এগুলো তো সমীকরণ মিলানোর দরকার নেই। এগুলো তো স্পষ্ট। সো আমাদেরকে আরো বেশি সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দিন শেষে এই দেশটা আমাদেরই। রইল বাকি এক, বলে না ওই যে হারাধনের 10টি ছেলে। তো ইউনূসের উপদেষ্টা পরিষদের যে কয়েকজন ছিল তাদের মধ্যে ইতিমধ্যে 3টা উইকেট পড়েছে। 3টা উইকেট পড়েছে এই নতুন তৌহিদ হোসেন সহ পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন। 3 উইকেটের মধ্যে প্রথম উইকেটটা হচ্ছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনিও একরকম পদত্যাগের কথা বলেছেন, যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। তবে তৎকালীন সরকারের ইমেজের কথা চিন্তা করে তিনি পদত্যাগ করেননি। এরপরে ফরিদা, সেও এই নিয়ে বিনিয়ে একরকম বলেছে যে ওই সরকারের নীতির সঙ্গে তার অনেকটা যাচ্ছিল না, তবে তার কিছু করার ছিল না। পররাষ্ট্র উপদেষ্টার বোম ফাটানো তথ্য এক একটা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং যেসব কথাবার্তা বলেছেন তাতে কখনো আমার মনে হচ্ছে স্ববিরোধী, কখনো মনে হয়েছে তিনি ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে যে উপদেষ্টা পরিষদে ছিলেন। এটা আমরা, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানবেন, ইউনূস সরকারের সময় আমরা বলেছি যে এই তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে একরকম অকার্যকর হয়ে আছেন। পররাষ্ট্র রিলেটেড সবকিছুই সামলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং সেসব কথাবার্তাই যে কথাগুলো বলেছেন তৌহিদ হোসেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই চক্রটি নিত এবং তারা প্রতি মঙ্গলবার যমুনাতে বৈঠকে বসত। এই প্রভাবশালী চক্রের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারের অস্বস্তির কথা ভেবে তা সম্ভব হয়নি। এটা হচ্ছে মেরুদণ্ড না থাকলে যা হয়। মেরুদণ্ড থাকলে ওই তৌহিদ হোসেন পদত্যাগ করে দেখিয়ে দিতেন। কেন? এর আগে কেউ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ঘটনা ঘটেছে না? একাধার 4 জন উপদেষ্টা, ডক্টর আকবর আলী খান, সুলতানা কামাল সহ বেশ কয়েকজন, 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন সেই ইয়াজউদ্দিন সরকার থেকে। এখন এই যে তিনি বলছেন যে এই কিচেন ক্যাবিনেট ছিল 6 জনের, যে কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল, কিচেন ক্যাবিনেট কারা কারা ছিল? তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেন যে কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামত অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। তিনি বলেন, আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম, পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসেন, সিদ্ধান্ত কেউ কেউ নেয়, এমন কথাবার্তা আমার কানেও আসে। মোটামুটি ওপেন সিক্রেট এই কিচেন ক্যাবিনেট কে কে ছিল? ডক্টর ইউনূস, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ, আসিফ নজরুল, তারপর হচ্ছে বশির আহমেদ, এবং কখনো কখনো ফরিদা আক্তার বা নূরজাহান বেগম, এবং ডক্টর ইউনূসের একান্ত বিশ্বস্ত হিসেবে ডক্টর খলিলুর রহমান, এবং সেই সাথে তার আরো 2-1 জন বিশ্বস্ত লোকজন সেই কিচেন ক্যাবিনেটে অংশ নিত, এবং দেশের যে যত গুরুতর সিদ্ধান্ত আছে সেই গুরুতর সিদ্ধান্তগুলো ওই কিচেন ক্যাবিনেট সবসময় গ্রহণ করত। জুলাই অভ্যুত্থানে ডিপ স্টেট বা অদৃশ্য কোন শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ডিপ স্টেট পৃথিবীর সব ঘটনার সাথেই যুক্ত থাকে, তারা স্রোতের বিপরীতে যায় না, বরং স্রোতের সাথে থেকে পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করে।
তার মানে বাংলাদেশে যেটা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের প্রতি জন আস্থা উঠে গিয়েছিল, জনগণ ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল। এই সুযোগটা ডিপ স্টেট নিয়েছে, সরাসরি স্বীকার না করলেও পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে 5 আগস্ট জুলাই অভ্যুত্থান সত্যিকার অর্থে এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল। এবং আমরা যে এখন বলি তথাকথিত জুলাই বা তথাকথিত জুলাই যোদ্ধা, এটা খুব স্পষ্ট। 5 আগস্ট পর্যন্ত যারা মাঠে ছিল তাদেরকে কেউ তথাকথিত বলে না, কিন্তু 5 আগস্টের পরে জুলাই নাম দিয়ে, জুলাই যোদ্ধা নাম দিয়ে সারা দেশকে যারা নরক বানিয়েছে তাদেরকেই বলা হচ্ছে যে পরবর্তীতে এই জুলাই সিল গায়ে মেখে যারা জুলাই যোদ্ধা সেজে বা জুলাই যোদ্ধা বিক্রি করে, জুলাইকে বিক্রি করে ব্যবসা বাণিজ্য করেছে, অর্থ উপার্জন করেছে, তাদেরকেই মানুষ জুলাই যোদ্ধা বলে। এবং এই ডিপ স্টেটের চাকর যদি বলি, দাস যদি বলি, কেনা গোলাম যদি বলি, তাহলে হয়তো ভুল হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দেওয়ার বিষয়ে তিনি বলেন এটি যে কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন, তবে প্রথা অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছিল। আমরা অনেকবার বলেছি শেখ হাসিনাকে ফেরতের বাংলাদেশের কোনো চিঠি, এটা অন্তর্বর্তী সরকারও না, বিএনপি সরকারও না, কোন সরকারের সময় ভারতের কাছে এটা গুরুত্ব পাবে না, এটা দিবালোকের মতো স্পষ্ট। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৌহিদ হোসেনের মূল্যায়ন হলো। আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে শেষ হয়ে যাবে না। আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশ নিবে। আগামী নির্বাচন কবে হবে এই প্রসঙ্গ যদিও উঠে নাই, সেটা কি মধ্যবর্তী নির্বাচন নাকি এই সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচন, কিন্তু সেই কথাটা উঠেছে। তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন, বাংলাদেশে যদি আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হয়, যদি 18-24-এর মতন নির্বাচন বিএনপি চায়, 14-র মতো নির্বাচন চায়, তাহলে হয়তো আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে। কিন্তু যদি সত্যিকার অর্থেই যে ভোটাধিকারের জন্য মানুষ ত্রাসটি, সেই তৃষ্ণা কিন্তু মিটে যায়নি, মানুষের সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি। আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে সবসময় বলি, আমি 18, 24 বা 14-তে আমি নির্বাচনে ভোট দেইনি, আমি 26-এ এসেও নির্বাচনে ভোট দেইনি, কারণ আমার তৃষ্ণা মেটানোর নির্বাচন আমি এখনো বাংলাদেশে দেখতে পাচ্ছি না। আমি জানি আমার মতো আরো এরকম কোটি কোটি মানুষ আছেন যারা এই নির্বাচনে তার মনের মতো প্রার্থী পাননি। নতুন সরকার ও বিএনপির নেতৃত্ব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি অভিজ্ঞ কূটনীতিক, তবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই হবে তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। আমরা এর আগেও বলেছি আপনাদেরকে যে এই ব্যালেন্স রাখা, আমেরিকা, চীন এবং ভারতের সাথে ব্যালেন্স রাখা, এটা শেখ হাসিনা যেভাবে রেখেছিলেন অন্তত সেইটা রাখাটাও অনেক কঠিন, এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত সে কিন্তু আর ব্যালেন্স রাখতে পারেনি, ফলে তাকে ডুবতে হয়েছে। আমি জানি না তারেক রহমান সরকার কোন কৌশলে আগাবেন, তবে তৌহিদ হোসেনের বক্তব্য যেটি এসছে, আমরা কি এই ধারণা করতে পারি যে আরো উপদেষ্টারা কোনো একটা ভীতি থেকে, আতঙ্ক থেকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আস্তে আস্তে নিজেদের ওই যে দায়, ইউনূস সরকারের সময় ঘিরে থাকার, সুযোগ সুবিধা নেয়ার, দেশটাকে আগুন বানানোর, নরক বানানোর এই দায় থেকে বাঁচার জন্য এখন আস্তে আস্তে তাদের কিছু স্বীকারোক্তি বের হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছেন যে আমি দায়ী না, মানে সকল দোষ ইউনূসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা কি নিজেদের পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যে দর্শক খেয়াল করে দেখবেন, একে একে 3 জন উপদেষ্টা মুখ খুললেন এবং 3 জনই তাদের দায় অস্বীকার করছেন, 3 জনই পরোক্ষভাবে বলছেন তারা পদত্যাগ করতে চেয়েছেন, এবং 3 জনই এখন বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন এই উপদেষ্টারা যারাই মুখ খুলবে, ইভেন আসিফ নজরুল যে মুখ খুলেছে পরোক্ষভাবে, আসিফ নজরুলও কিন্তু বলছে যে আওয়ামী লীগ এখন মাঠে আছে, যদিও তার মতো সে টিপ্পনি কেটে ইনিয়ে বিনিয়ে বলেছে, কিন্তু মানতে বাধ্য হয়েছে যে তারা যে চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ভেনিশ করে দেওয়ার, সেই ভেনিশ করে দেওয়াটার চেষ্টাটা ব্যর্থ হয়েছে। ফলে একই রকম জায়গা, শুধুমাত্র ভিন্নতা হচ্ছে এখনো যারা বাংলাদেশকে নিয়ে ইউনূস সরকারের খেলছে, সেটা হতে পারে ডক্টর ইউনূস, শফিকুল আলম বা এই সৈয়দা রিজওয়ানা, এরা ভেতরে ভেতরে এখনো ডিপ স্টেটের সঙ্গে কি যোগাযোগ রাখছে, কটুক খেলছে, সেই মুখটুকু এখন আর কেউ খুলছে না। কিন্তু আমার ধারণার সামনের সময় আসবে তাদের সামনের যে কোনো ধরনের নীল নকশা ব্যর্থ হবে, এবং এখন তারা কি করতে চাচ্ছে সেগুলো একদিন প্রকাশ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।